নমস্কার বন্ধুরা, আপনাদের বিদ্যার্থীদের স্বাগত জানাই। আজকে আমরা আমাদের সিটিজেনশিপের পার্ট 2 লেকচারটা স্টার্ট করব। আমি পার্ট 2টা স্টার্ট করার আগে আপনাদের একবার রিক্যাপ করিয়ে দিই যে সিটিজেনশিপে আমরা কি ডিসকাস করেছিলাম, যে আমাদের কনস্টিটিউশনে কোন আর্টিকেলগুলো রয়েছে। তাহলে কনস্টিটিউশনে কোন আর্টিকেলগুলো রয়েছে? 5 to 11 পার্ট 2 অফ দি কনস্টিটিউশন। এটা কি করছে? ডিলস উইথ সিটিজেনশিপ। ডিলস উইথ সিটিজেনশিপ। আচ্ছা, এখানে মনে রাখার ব্যাপার কি, এইখানে যে কনস্টিটিউশনে যে সিটিজেনশিপটা রয়েছে সেটা শুধুমাত্র আমি কি বলেছিলাম আগের দিন, 26 জানুয়ারি 1950 ওই সময় কারা ইন্ডিয়ান সিটিজেন হবে সেইটার ব্যাপারে কথা বলে। আর্টিকেল 11 কী করে? পার্লামেন্টকে পাওয়ার দেয়, পার্লামেন্টকে পাওয়ার দিচ্ছে টু মেক ল ফর সিটিজেনশিপ। আর এই পাওয়ারটাকে ইউজ করে পার্লামেন্ট কী করেছে? সিটিজেনশিপ অ্যাক্ট 1955 এনেছে। ঠিক আছে? কীভাবে এই স্টেজে দাঁড়িয়ে, মানে এখনকার সময়ে কীভাবে কেউ সিটিজেনশিপ পাবে, তার কী কী ওয়ে রয়েছে এবং কীভাবে তার লস অফ সিটিজেনশিপ হবে, এই ওয়ে এগুলো সব এই অ্যাক্টের মধ্যে লেখা আছে। ঠিক আছে? এবং বিভিন্ন সময়ে যেরকম গভর্নমেন্টের দরকার হয়েছে এবং দেশের দরকার হয়েছে সেই অনুযায়ী কী হয়েছে, এই অ্যাক্টের মধ্যে নানাবিধ পরিবর্তন করা হয়েছে। ঠিক আছে? তাহলে আজকে আমাদের আজকের লেকচারে আমরা মেনলি সিটিজেনশিপ অ্যাক্টটাকে ডিসকাস করব। এর মধ্যে কীভাবে সিটিজেনশিপ পাওয়ার উপায়গুলো আছে, লস অফ সিটিজেনশিপ কীভাবে হচ্ছে, এবং লেটেস্ট যে অ্যামেন্ডমেন্টটা হয়েছে 2019-এর সেটাকে আমরা একটু ডিসকাস করব। ওকে, তো অ্যাকর্ডিং টু সিটিজেনশিপ অ্যাক্ট 1955 দের আর 5 ওয়েজ অফ অ্যাকোয়ারিং সিটিজেনশিপ। সিটিজেনশিপ পাওয়ার 5টা ওয়ে আছে। ঠিক আছে? 5টা ওয়ের মধ্যে প্রথম ওয়েটা কি? দ্যাট ইজ বাই বার্থ, বাই ডিসেন্ট। ঠিক আছে? ডিসেন্ট মানে হচ্ছে বংশ উদ্ভূত। ঠিক আছে? ডিসেন্ট, এখানে খেয়াল রাখবেন স্পেলিংটা DESCENT। হ্যাঁ, এখানে কিন্তু DECENT নয়। ঠিক আছে? এটা মনে রাখবেন। নেক্সট ইজ রেজিস্ট্রেশন। ঠিক আছে? থার্ড ওয়ে কী আছে? বাই ওয়ে অফ রেজিস্ট্রেশন। ফোর্থ ইজ বাই ন্যাচুরালাইজেশন অ্যান্ড লাস্ট ইজ ইনকর্পোরেশন অফ টেরিটরি। ঠিক আছে? মোট এই 5টা ওয়েতে করা যেতে পারে: বার্থ, ডিসেন্ট, রেজিস্ট্রেশন, ন্যাচুরালাইজেশন অ্যান্ড ইনকর্পোরেশন অফ টেরিটরি। ওকে, আমরা তাহলে একটা একটা করে দেখি। আচ্ছা, বাই বার্থ সিটিজেনশিপ দেওয়ার যে প্রিন্সিপাল হয় সেটাকে বলা হয় জুস সোলাই। ঠিক আছে? দ্যাট মিনস সান অফ দি সয়েল। দেখবেন ইউএসএতে এখনও এই প্রিন্সিপালটাই ফলো হয়। মানে কেউ যদি ইউএসএ টেরিটরিতে জন্ম নেয় তাহলে সেটাকে ইউএসের সেই বাচ্চাটাকে ইউএসের সিটিজেনশিপ নেওয়ার জন্য এলিজিবল ধরা হয়ে যায়। ঠিক আছে? তো ওখানে কী হয়েছে, জুস সোলাইয়ের কনসেপ্ট হচ্ছে সান অফ দি সয়েল। আমাদের এখানে অলমোস্ট একটা সার্টেন পিরিয়ড অবধি এই প্রিন্সিপাল ছিল বলতে পারেন। কবে থেকে কবে? অন অর আফটার 26 জানুয়ারি 1950, প্রায়ার টু 1 জুলাই 1987। তাহলে 1987 1 জুলাইয়ের আগে পর্যন্ত কী ছিল, আমাদের এখানে এই প্রিন্সিপালটাই ফলো হতো। মানে যে কেউ যদি এইখানে জন্ম নিয়ে নেয় তাহলে সেই কী হয়ে যাবে, ইউএস সিটিজেনশিপ হয়ে যাবে, ইন্ডিয়ান সিটিজেন হয়ে যাবে। আপনারা দেখবেন ইউএসএতে এইটা নিয়ে অনেক কন্ট্রোভার্সি কারণ হয়, কারণ অনেক ইললিগাল মাইগ্রেন্টসরা কী করছে, মেক্সিকো, ঠিক আছে, বা সাউথ আমেরিকা এইসব জায়গা থেকে, মোস্টলি মেক্সিকো থেকে কী করছে, বর্ডার ক্রস করে ইউএসএতে আসছে অ্যাজ অ্যান ইললিগাল ইমিগ্রেন্ট। ঠিক আছে? লিগালি আসছে না কিন্তু, অ্যাজ ইললিগাল মাইগ্রেন্ট আসছে। দেন কী করছে, এখানে তাদের যদি অফস্প্রিং হয়ে যাচ্ছে, ঠিক আছে, সন্ততি হওয়ার পরে তারা কী হচ্ছে, তার সেই বাচ্চাটা তো ইউএস সিটিজেন হয়ে গেল টেকনিক্যালি। এবার এর কেয়ার করার জন্য কী হলো, প্যারেন্টসদের লাগবে, দিয়ে এইভাবে কী হচ্ছে, একটা সিটিজেনশিপ নিয়ে নেওয়ার একটা এইসব কাজ চলে। এবার ওখানে দেখবেন যারা রাইট উইং পলিটিশিয়ান তারা এটা নিয়ে খুব মুখর। আচ্ছা, তা আমাদের ইন্ডিয়ান কনটেক্সটে ফিরি। ইন্ডিয়ান কনটেক্সটে কী বলা হচ্ছে, যে অন অর আফটার 26 জানুয়ারি 1950 বাট প্রেয়ার টু 1 জুলাই 1987 সিটিজেনশিপ প্লেন বাই বার্থ দিয়ে দেওয়া হতো। ঠিক আছে? বাই বার্থই যারা পাবে তাদেরকে দেওয়া হতো। তারপরে একটা অ্যামেন্ডমেন্ট করা হলো যে অন অর আফটার 1 জুলাই 1987 থেকে কী হবে, সিটিজেনশিপ পেতে গেলে আইদার অফ হিজ প্যারেন্ট শুড বি সিটিজেন অফ ইন্ডিয়া অ্যাট দ্য টাইম অফ বার্থ। তার মানে মাতা এবং পিতার মধ্যে অ্যাটলিস্ট একজনকে ইন্ডিয়ান সিটিজেন হতে হবে। ঠিক আছে? এটাও চলছিল, কিন্তু এটা তো একটা মুশকিল কী আছে, ধরুন মাতা বা পিতার মধ্যে একজন হচ্ছে ইন্ডিয়ান সিটিজেন, ঠিক আছে, ইন্ডিয়ান সিটিজেন একজন, এবং আরেকজন যদি ইললিগাল মাইগ্রেন্ট হয়, ঠিক আছে,
তাহলেও কী হবে, মানে ইললিগাল মাইগ্রেশনের একটা ইনসেন্টিভ থেকে যাচ্ছে। সেইটাকে দূর করার জন্য কী করা হলো, ডিসেম্বর 2004-এ অন অর আফটার 3rd ডিসেম্বর 2004, মানে 3rd ডিসেম্বর 2004-এর পর যারা আসবে সেক্ষেত্রে কন্ডিশন হচ্ছে হয় বোথ প্যারেন্ট শুড বি সিটিজেন অফ ইন্ডিয়া, অথবা ওয়ান প্যারেন্ট শুড বি সিটিজেন অ্যান্ড আদার প্যারেন্ট নট অ্যান ইললিগাল মাইগ্রেন্ট। একজন প্যারেন্ট ইন্ডিয়ান সিটিজেন অবশ্যই হতে হবে এবং আরেকজন ইললিগাল মাইগ্রেন্ট যদি না হয় তাহলে বাই বার্থের প্রিন্সিপালে সিটিজেনশিপ দেওয়া যেতে পারে। নেক্সট ইজ ডিসেন্ট। ডিসেন্ট মানে আমি যেটা বললাম বংশ উদ্বুদ্ধ। ঠিক আছে, কীভাবে হতে পারে, অ্যানি পার্সন বর্ন আউটসাইড ইন্ডিয়া, ইন্ডিয়ার বাইরে যদি কেউ জন্মায় তাহলে কী হবে, অন অর আফটার 26 জানুয়ারি 1950 অ্যান্ড বিফোর 10 ডিসেম্বর 1992, এই টাইম পিরিয়ডের মধ্যে যদি কেউ জন্মে থাকে তাহলে কী হবে, তার পিতা, ঠিক আছে, ফাদার শুড বি সিটিজেন অফ ইন্ডিয়া, তাহলে তাকে সিটিজেন বাই ডিসেন্ট করা হবে। এখানে দেখুন মাদারের কথা বলা নেই, ঠিক আছে, এটা মনে রাখবেন। এইটা যদি আপনারা কোনো ওমেন সেন্ট্রিক কোনো কোশ্চেন আছে সেখানে ইউজ করতে পারবেন। দেখুন আপনাদের মধ্যে অনেকে হয়তো ইউপিএসসির প্রিপারেশন নিচ্ছেন বা অনেকে হয়তো শুধুমাত্র ডাব্লিউবিসিএসের প্রিপারেশন নিচ্ছেন, এবং আপনারা জানেন ডাব্লিউবিসিএসে একটা সার্কুলার অলরেডি চলে এসেছে যে সামনের এক্সামটা তো খুব সম্ভবত এমসিকিউ হবে, বা ডাব্লিউবিসিএসটাও আপনার আগের পুরনো প্যাটার্নে যেমন ডেসক্রিপটিভ হতো সেই ডেসক্রিপটিভের দিকে যাওয়ার কথা চিন্তাভাবনা করেছে। সেই জন্য আমরা আমাদের চ্যানেলে সেইভাবেই পড়ানোর চেষ্টা করি যাতে আপনাদের ডেসক্রিপটিভ লেখা হলেও যেন খুব অসুবিধা না হয়। তো হ্যাঁ, এবার ধরুন কোনো এমন এলো যে ওমেন রাইটস বা অনেক সময় জেন্ডার বায়াস বা এগুলো নিয়ে যদি কোনো কোশ্চেন আসে বা এসে আসে, সেক্ষেত্রে আপনারা এই জিনিসটাকে কিন্তু কোট করতে পারেন যে একটা টাইম অবধি কী হয়েছিল, সিটিজেনশিপ দেওয়ার ব্যাপারেও ইন্ডিয়ান স্টেট, ঠিক আছে, ফাদার মানে একটুখানি পেট্রিয়ার্কি আপনি এখানে আছে বলতে পারেন। কারণ কি, শুধুমাত্র ফাদার যদি ইন্ডিয়ান সিটিজেন হয় তবেই তাকে বাই ডিসেন্ট তার নেক্সট জেনারেশনকে সিটিজেনশিপ দেওয়ার কথা হচ্ছে। যদি মাদার ইন্ডিয়ান হয় সেক্ষেত্রে কিন্তু দেওয়া হচ্ছে না। এটা চলেছে আপ টু 10th ডিসেম্বর 1992, ঠিক আছে। তারপরে চেঞ্জ আসে, অন অর আফটার 10 ডিসেম্বর 1992 আইদার অফ হিজ প্যারেন্ট শুড বি সিটিজেন অফ ইন্ডিয়া, ঠিক আছে, দুজনের মধ্যে যে তাহলে এখানে কী করা হলো, জেন্ডার নিউট্রালিটিটা আসলো 1992-এ। অন অর আফটার 3rd ডিসেম্বর 2004 এখানে কী করলো, বার্থ হ্যাজ টু বি, হ্যাঁ, তারপরে এবার দেখুন 3rd ডিসেম্বর 2004-এর পরে কী বললো, যে বার্থ জন্মানোর পরেই বাচ্চাটাকে কী করতে হবে, ওই বার্থটাকে রেজিস্টার করাতে হবে অ্যাট অ্যান ইন্ডিয়ান কনসুলেট। ঠিক আছে, ধরুন আমি বলছি জার্মানিতে কেউ যাচ্ছে, কোনো দুটো প্যারেন্ট, দুজনাই ধরুন সাপোজ জার্মানিতে ওয়ার্কিং এবং দুজনাই হচ্ছে সিটিজেন অফ ইন্ডিয়া, বা আরেকটা এক্সাম্পল নিই, ধরুন পার্সন এ, ঠিক আছে, সে হচ্ছে ইন্ডিয়ান সিটিজেন, সে আরেকজনকে বিয়ে করলো, সাপোজ সি ইজ অ্যান ইউকে সিটিজেন, ঠিক আছে, ইউকের সিটিজেন। এবার এদের যে চাইল্ড হবে সি, এর কাছে অপশান থাকবে ইউকেরও নেওয়ার, ইন্ডিয়ানও নেওয়ার। এবার ধরুন ও ইন্ডিয়ান নিতে চাইছে বাই ওয়ে অফ ডিসেন্ট, ঠিক আছে, বাই ওয়ে অফ ডিসেন্ট, কারণ বার্থ দিয়ে পাবে না, কারণ বার্থ দিয়ে পাওয়ার কন্ডিশন কি, আইদার অফ হিজ প্যারেন্ট শুড বি সিটিজেন অফ ইন্ডিয়া, আর আরেকজনকে নট অ্যান ইলিগাল মাইগ্রেন্ট, মানে তার আরেকজনকে ইন্ডিয়াতে থাকতে হবে। নেই তো বাই বার্থ পাচ্ছে না, ইন্ডিয়ার মধ্যে তার জন্ম হয়নি, বাইরে হয়েছে, ফরেন কান্ট্রিতে বার্থ হয়েছে, সেক্ষেত্রে তাকে বাই ডিসেন্ট নিতে হবে। এবার বাই ডিসেন্ট যদি সে নেয় তাহলে তাকে কী করতে হবে, যে কোনো ইন্ডিয়ান কনসুলেট, এখানে একটা হয় এমবেসি, ঠিক আছে, আর একটা হয় কনসুলেট। এমবেসি আর কনসুলেটের মধ্যে ডিফারেন্স কী, এমবেসি হচ্ছে মেন সেন্টার, ঠিক আছে, যেমন নিউ দিল্লিতে যেগুলো ক্যাপিটাল সিটিগুলোতে থাকে, এবং অন্যান্য ইম্পর্ট্যান্ট সিটিগুলোতেও কী থাকে, একটা করে কনসুলেট থাকে। যেমন ধরুন কোনো একটা কান্ট্রি, সাপোজ জার্মানির কী আছে, জার্মানির মেন এমবেসি কোথায় থাকবে, যেখানে ওদের ফরেন ডিপ্লোম্যাটসরা থাকবে, সেটা কোথায় থাকবে, সেটা আপনার থাকবে নিউ দিল্লিতে। এইবার ওরা সব কাজ তো সবসময় নিউ দিল্লিতে সম্ভব না, কারণ অনেক সময় কী হয়, কিছু কান্ট্রিগুলো যেমন আমাদের ইউরোপিয়ান কান্ট্রি বা ওয়েস্টার্ন কান্ট্রি, এদের সঙ্গে খুব ডিপ রিলেশনস রয়েছে, ঠিক আছে। তো অনেক সময় হয় যে ধরুন সাউথের কেউও ভিসা টিজা এগুলোর জন্য অ্যাপ্লাই করছে বা যেতে চাইছে, তো এই ধরনের জিনিসগুলোকে মেনটেন করার জন্য আরও বড় বড় যে সিটিগুলো আছে, মেট্রো সিটিজ যেমন ব্যাঙ্গালোর, ক্যালকাটা, ঠিক আছে, এগুলোতে কী করা হবে, আরও এদের ছোটো ইউনিট খোলা হবে, ঠিক আছে, সেইগুলোকে বলা হয় কনসুলেটস। ওকে, তো ইন্ডিয়ার
ওই দেশে, যে দেশে জন্ম নিল, ধরুন ব্রিটেনে জন্ম নিয়েছে, তাহলে ইউকেতে ইন্ডিয়ার যে কনসুলেট আছে সেখানে গিয়ে সেটাকে রেজিস্ট্রেশন করাতে হবে, বার্থটাকে রেজিস্টার করাতে হবে উইদিন 1 ইয়ার। কত টাইমের মধ্যে করাতে হবে? উইদিন 1 ইয়ার, ঠিক আছে। আর হ্যাঁ, 1 ইয়ারের পরেও করাতে পারে, কিন্তু সেটা সেন্ট্রাল গভর্নমেন্টের পারমিশন নিয়ে ইন সার্টেন কেসেস, সেগুলো আমাদের জানার দরকার নেই, এটা শুধু মনে রাখবেন যে উইদিন 1 ইয়ার রেজিস্টার করাতে হবে। আর একটা ডিক্লারেশন দিতে হবে ওর প্যারেন্টসদেরকে, দ্যাট হি অর শি ডাজ নট হোল্ড আ পাসপোর্ট অফ এনি আদার কান্ট্রি, ঠিক আছে, এই ডিক্লারেশনটা দিতে হবে। নেক্সট ইজ বাই রেজিস্ট্রেশন। রেজিস্ট্রেশনে কীভাবে করা যাবে? আ পার্সন অফ ইন্ডিয়ান অরিজিন, ঠিক আছে, পার্সন অফ ইন্ডিয়ান অরিজিন, তাকে অর্ডিনারি রেজিডেন্ট হতে হবে ফর মোর দ্যান 7 ইয়ার্স বিফোর মেকিং অ্যান আচ্ছা, অর্ডিনারি রেজিডেন্ট হওয়ার হয় কি, যদি কেউ মোর দ্যান 180 ডে কোনো কান্ট্রিতে থাকে তাকে সেখানকার অর্ডিনারি রেজিডেন্ট ধরে নেওয়া হয়, ঠিক আছে। তাহলে ইন্ডিয়ার অর্ডিনারি রেজিডেন্ট হতে হবে ফর মোর দ্যান 7 ইয়ার্স বিফোর মেকিং দি অ্যাপ্লিকেশন। তাহলে আজকের ডেটে আমি যেদিন ভিডিওটা রেকর্ড করছি, ধরুন 7 এপ্রিল 2025, এই ডেটের থেকে 7 বছর আগে, তার মানে অলমোস্ট 2018 থেকে 18 এপ্রিল থেকে তাকে ইন্ডিয়ার অর্ডিনারি রেজিডেন্ট হতে হবে, ঠিক আছে। আর অ্যাপ্লিকেশন করার ইমিডিয়েট 1 বছর আগে বা 12 মান্থস, ইমিডিয়েট 1 বছর আগে তাকে এখানেই থাকতে হবে, শুড রিজাইড ইন ইন্ডিয়া, ঠিক আছে। তাহলে আমি যদি 25-এ করি, 25 এপ্রিলে যদি আমি অ্যাপ্লিকেশন করি, তাহলে 24 এপ্রিল থেকে 25 এপ্রিল এই টাইম পিরিয়ডের মধ্যে আমাকে ইন্ডিয়াতে থাকতে হবে, ঠিক আছে। প্লাস আরও একটা কন্ডিশন কী আছে, শুড রিজাইড ইন ইন্ডিয়া অ্যান্ড মোর দ্যান 6 ইয়ার্স আউট অফ দি প্রিসিডিং 8 ইয়ার্স। মানে ধরুন আমি 25-এ অ্যাপ্লিকেশন করছি, তাহলে এর ইমিডিয়েট আগের 1 বছর কত, মানে 24 থেকে 25, এই টাইম গ্যাপের মধ্যে, এই টাইম পিরিয়ডের মধ্যে আমাকে ইন্ডিয়াতে থাকতে হবে। প্লাস 24-এর আগের যে 8টি বছর আছে, 8 ইয়ার্স, আউট অফ দিস 8 ইয়ার্স অ্যাটলিস্ট 6 ইয়ার্স আই হ্যাভ টু স্পেন্ড ইন ইন্ডিয়া, ঠিক আছে। তার মানে এর থেকে 6 বছর আগে আমাকে ওই 8 বছরের মধ্যে আমাকে 6 বছর ইন্ডিয়াতে থাকতে হবে। আর এই 7 ইয়ার্স কিন্তু কন্টিনিউটির মধ্যে, ঠিক আছে। আচ্ছা, নেক্সট রেজিস্ট্রেশনের আরেকটা উপায় কি, আ পার্সন ম্যারিড টু ইন্ডিয়ান সিটিজেন, একটা পার্সন সে যদি ইন্ডিয়ান সিটিজেনকে বিয়ে করে এবং অর্ডিনারি সিটিজেন অফ ইন্ডিয়া ফর মোর দ্যান 7 ইয়ার্স, দেন রেজিস্ট্রেশনের থ্রু হতে পারে। হ্যাঁ, অবশ্যই ক্লজ বিটাকেও স্যাটিসফাই করতে হবে, এই আগের যে ক্লজ বিটা আছে এখানে অ্যাড করে দেওয়া আছে, এইটাকেও তাকে স্যাটিসফাই করতে হবে, তাহলে সে রেজিস্ট্রেশনের থ্রু করতে পারে। আচ্ছা, পার্সন অফ ইন্ডিয়ান অরিজিন অর্ডিনারিলি রিজাইডিং আউটসাইড দি কান্ট্রি, ঠিক আছে, আউটসাইড আনডিভাইডেড ইন্ডিয়া, দেখেন এখানে স্পেসিফিক্যালি আমি আন্ডারলাইন এই জন্য করেছি কারণ এখানে আনডিভাইডেড ইন্ডিয়ার কথা বলেছে, তার মানে পাকিস্তান প্লাস বাংলাদেশ, এই দুটোর কান্ট্রির লোকদেরকে বাদ দেওয়া হয়েছে, ঠিক আছে। কি বলছে এখানে ক্লিয়ারলি বলুন, অর্ডিনারি রেজিডেন্ট অফ অ্যানি কান্ট্রি আউটসাইড আনডিভাইডেড ইন্ডিয়া, ঠিক আছে, আনডিভাইডেড ইন্ডিয়ার বাইরে, তাহলে পাকিস্তান অ্যান্ড বাংলাদেশি লোকরা এই ওয়েতে পাবে না। আচ্ছা, মাইনর চাইল্ড অফ আ পার্সন হু আর সিটিজেন অফ ইন্ডিয়া, ঠিক আছে, কোনো সিটিজেন অফ ইন্ডিয়ার মাইনর চাইল্ড হলে সে বাই ওয়ে অফ রেজিস্ট্রেশন করে নিতে পারে। পার্সন অফ ফুল ক্যাপাসিটি অ্যান্ড এজ দ্যাট ইজ মোর দ্যান 18 ইয়ার্স whose parent are registered citizens of India. Person of full age and capacity who either of his parents was earlier citizen of independent India citizen ছিল or residing in India for immediately 1 year, মানে যাদের পেরেন্টসরা আর্লিয়ার ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়ার সিটিজেন ছিল তাদের ক্ষেত্রে কী হচ্ছে, যখন অ্যাপ্লিকেশন করছে তার 1 ইয়ার প্রিসিডিং 1 ইয়ারে থাকলেই তাকে কী করা হবে, অ্যালাউ করা হবে রেজিস্ট্রেশনের জন্য। আচ্ছা, আরেকটা আছে, যদি কেউ ওভারসিজ সিটিজেন অফ ইন্ডিয়া হিসেবে থাকে তাকে 5 ইয়ার্স থাকলেই তার কী হবে, শুড বি অ্যালাউড টু রেজিস্টার অ্যাজ এ সিটিজেন অফ ইন্ডিয়া। আচ্ছা, ওভারসিজ সিটিজেন অফ ইন্ডিয়া অ্যান্ড পার্সন অফ ইন্ডিয়ান অরিজিন, এগুলোর উপরে আমি আলাদা একটা ক্লাস করব, এর মধ্যে আমি ইনক্লুড করছি না কারণ তাহলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। ওকে, নাও লেটস কাম টু ন্যাচুরালাইজেশন। ন্যাচুরালাইজেশনের থ্রু কীভাবে হবে, ন্যাচুরালাইজেশন শুড বিলং টু আ কান্ট্রি, ঠিক আছে। আচ্ছা, ন্যাচুরালাইজেশন একটা কন্ডিশন আছে, তাদের সেই কান্ট্রির লোকদেরকে আমরা সিটিজেনশিপ অফার করবো থ্রু ন্যাচুরালাইজেশন ওয়ের ইন্ডিয়ান সিটিজেন আর অ্যালাউড টু বি সিটিজেন অফ বাই ন্যাচুরালাইজেশন। ধরুন ইউএসএতে, সাপোজ ইউএসএতে কী হচ্ছে, ইন্ডিয়ান সিটিজেন আর অ্যালাউড টু বি অ্যাবজর্বড অ্যাজ এ সিটিজেন
বাই ওয়ে অফ ন্যাচারালাইজেশন, তাহলে ইউএস সিটিজেনকেও আমরা সেই রেসিপ্রোকেশন থাকবে, ঠিক আছে। যদি কোনো কান্ট্রি আমাদেরকে আমাদের সিটিজেনকে ওখানকার সিটিজেনশিপ অফার না করে বাই ওয়ে অফ ন্যাচারালাইজেশন, তাহলে তাদেরকে আমরাও করবো না, ঠিক আছে। রেসিপ্রোসিটি আছে এখানে। আচ্ছা, নেক্সট ইজ ন্যাচারালাইজেশন প্রসেস কী আছে, রিজাইডিং ইন ইন্ডিয়া অর সার্ভিং দি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ফর 12 months বিফোর অ্যাপ্লিকেশন। তার মানে আজকের ডেটে সেম একই কনসেপ্ট, আজকের 25 এপ্রিল এই টাইমে যদি করে তাহলে 24 সালের এপ্রিল থেকে তাকে ইন্ডিয়ার রেজিডেন্ট হতেই হবে, ঠিক আছে। আচ্ছা, রিজাইডেড ইন ইন্ডিয়া ফর মোর দ্যান 11 অ্যাটলিস্ট 11 ইয়ার্স, ঠিক আছে, মোর দ্যানটা ভুল হবে, অ্যাটলিস্ট 11 মানে 11 ইয়ার বা তার বেশি থাকতে হবে প্রিসিডিং 14 ইয়ার্সের মধ্যে। তাহলে 25-এ অ্যাপ্লাই করলে 25-এর আগের সাল কত, 2024, এই 1 বছর তো থাকতেই হবে। এই 24-এর আগের যে 14 বছর আছে তার মধ্যে অ্যাটলিস্ট বেশি হলে ভালো, অ্যাটলিস্ট 11 ইয়ার্স তাকে ইন্ডিয়ান রেজিডেন্ট হতে হবে, তাহলেই সে কী করতে পারবে, অ্যাপ্লাই করতে পারে। অফকোর্স ফর মাইনরিটি কমিউনিটিজ অফ 3 countries, আফগানিস্তান, বাংলাদেশ অ্যান্ড পাকিস্তান, দ্য টাইম হ্যাজ বিন রিডিউসড টু 5 years ইন অ্যামেন্ডমেন্ট অফ 2019। সেটা আমরা আলাদা করে ডিসকাস করব, কিন্তু আমি এখানে বলে রাখছি। আচ্ছা, মাইনরিটিস বলতে এই কান্ট্রিগুলোর কাদের কাদের বলা হয়েছে, হিন্দুজ, শিখ, বুদ্ধিস্ট, জৈন, পার্সি, ক্রিশ্চিয়ান, ঠিক আছে। অফ হুইচ কান্ট্রিজ, আফগানিস্তান, বাংলাদেশ অ্যান্ড পাকিস্তান, ঠিক আছে। এটা CA 2019-এ ঢোকানো হয়েছে। তাদের জন্য কী হয়েছে, টাইম পিরিয়ডটাকে 11 ইয়ার্স থেকে কমিয়ে 5 ইয়ার্স করা হয়েছে, ঠিক আছে। আচ্ছা, আরেকটা কী হতে হবে, হি অর শি শুড হ্যাভ a good character, অ্যাডিকুয়েট নলেজ অফ অ্যানি ল্যাঙ্গুয়েজ অফ 8th শিডিউল, 8th শিডিউলের যে কোনো একটা ল্যাঙ্গুয়েজের অ্যাডিকুয়েট নলেজ থাকতে হবে। আর নেক্সট ইজ ইন্টেন্ডস টু রিজাইড ইন ইন্ডিয়া আফটার ন্যাচুরালাইজেশন, এমন নয় যে ন্যাচুরালাইজেশন পরে যে এখান থেকে চলে যাবে না, তার ইন্টেনশন শুড বি টু লিভ ইন ইন্ডিয়া। আচ্ছা, নাও ওপরে যে কন্ডিশনগুলো আছে তার সঙ্গে সঙ্গে আরও একটা অ্যাড করা আছে, ইট গিভস দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ডিসক্রিশনারি পাওয়ার, যদি কোনো ফেমাস পার্সোনালিটি থাকে বা যার খুব কন্ট্রিবিউশন আছে তাকে সিটিজেনশিপ দিতে পারে। ফর এক্সাম্পল মাদার টেরিজাকে দেওয়া হয়েছিল, ঠিক আছে। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ক্যান ওয়েভ অল অর এনি অ্যাবভ কন্ডিশন ফর পিপল হু ডিস্টিংগুইশ সার্ভিস ইন ফিলসফি, সায়েন্স, ওয়ার্ল্ড পিস, আর্টস, লিটারেচার, এটা ইটিসি, মানে যে কোনো ডিস্টিংগুইশ সার্ভিস যদি কোনো ফিল্ডে, পার্টিকুলার ফিল্ডে করা থাকে, তাহলে সেক্ষেত্রে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া কী করতে পারে, এই যে কন্ডিশনগুলো দেওয়া আছে এই কন্ডিশনগুলোকে ওয়েভ অফ করতে পারে। নেক্সট ইজ ইনকর্পোরেশন অফ টেরিটরি। ধরুন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া যদি কোনো টেরিটরি নিয়ে নেয়, ঠিক আছে, ফর এক্সাম্পল গোয়াকে যখন নেওয়া হয়েছিল, ঠিক আছে, তো ইন দ্যাট কেস বাই অ্যান অর্ডার, গভর্নমেন্ট বাই অ্যান অর্ডার বলতে পারে যে এরা ইন্ডিয়ান সিটিজেন, এবার থেকে ইন্ডিয়ান সিটিজেন হয়ে গেল, ঠিক আছে, যেমন গোয়ার ইনকুইজিশনের সময় এটা করা হয়েছে, ওকে। আচ্ছা, তা সিটিজেনশিপ পাওয়ার 5টা ওয়ে আমরা দেখলাম। এবার হচ্ছে লস অফ সিটিজেনশিপ, কীভাবে সিটিজেনশিপ হারাতে পারে। সো দেয়ার আর 3 ওয়েজ মেনশন, ঠিক আছে। ওয়ান ইজ রিনাউন্সিয়েশন হচ্ছে কোনো ইন্ডিয়ান সিটিজেন যদি তার ফুল ক্যাপাসিটি অ্যান্ড এজ থাকে, সে যদি একটা ডিক্লারেশন করে বিফোর আ প্রেসক্রাইবড অথরিটি যে আমি সিটিজেনশিপ ছেড়ে দেবো, তাহলে তার কী হবে, সিটিজেনশিপ তার রিনাউন্সিয়েট করে দেওয়া হলো, এরকম ধরে নেওয়া হবে, ঠিক আছে। সো তারপর থেকে সে আর ইন্ডিয়ান সিটিজেন থাকবে না। তবে যদি এরকম ডিক্লারেশন ওয়ার টাইমে করা হয়, ইফ দ্য ডিক্লারেশন ইজ মেড ডিউরিং ওয়ার, ওই সময় কিন্তু গভর্নমেন্ট হুইথহেল্ড করতে পারে, ঠিক আছে। আচ্ছা, এবার ধরুন কেউ সিটিজেনশিপ রিনাউন্সিয়েট করে দিল, ধরুন সাপোজ আমি আজকে এরকম একটা কোনো অথরিটির কাছে গিয়ে, অ্যাপ্রোপ্রিয়েট অথরিটির কাছে গিয়ে আমি ডিক্লারেশন দিলাম যে আমি আর ইন্ডিয়ান সিটিজেন থাকতে চাইছি না। ইন দ্যাট কেস আমার যদি কোনো মাইনর চাইল্ড থাকে, হি অর শি উইল অলসো লুজ দি সিটিজেনশিপ, ঠিক আছে। মাইনর চাইল্ড অলসো লুজেস সিটিজেনশিপ, তাহলে তার ক্ষেত্রে কী আছে, বাট হি অর শি ক্যান অ্যাপ্লাই উইদিন 1 year অফ অ্যাটেনিং এজ 18, সে যখন 18 বছর হবে, 18 থেকে 19, তার যখন এই এজ পিরিয়ড হবে, এই টাইম পিরিয়ডের মধ্যে সে যে কোনো টাইমে এক টাইমে অ্যাপ্লাই করে দিতে পারে। এটা দেখুন, আপনি এটাকে রিলেট করুন সিটিজেনশিপ অ্যাকোয়ারের যে বাই ডিসেন্ট, যে আমি বললাম যে ওয়ে অফ অ্যাকোয়ারিং সিটিজেনশিপ বাই ওয়ে অফ ডিসেন্ট, এটার সাথে আপনি ম্যাচ করে দেখুন, এখানে দেখুন, তাহলে বুঝতে পারেন যে কীভাবে মিলে যাচ্ছে।
Either of his parents were earlier citizen of independent India plus residing in India for more than 1 year immediately before application. এর সঙ্গে দেখুন মিলেও যাচ্ছে, ঠিক আছে। এই কোরিলেশনগুলো করে রাখবেন, তাহলে কী হবে, এতগুলো ক্লজ আছে তো এগুলো মেমোরাইজ করতে ইজি হবে। নেক্সট ইজ টার্মিনেশন। টার্মিনেশন কীভাবে হতে পারে? ইফ আ পারসন অ্যাকোয়ার সিটিজেনশিপ অফ আনাদার কান্ট্রি। ইনফ্যাক্ট আর্টিকেল 9টাকে মনে করুন, 9এও কি বলা হয়েছিল, যদি কেউ অন্য কান্ট্রির সিটিজেনশিপ নেয়, অন্য কান্ট্রির সিটিজেনশিপ নেয়, অন্য কান্ট্রির সিটিজেনশিপ নেয়, তাহলে কী হবে, তার ইন্ডিয়ান সিটিজেনশিপ অটোমেটিক্যালি টার্মিনেট হয়ে যাবে। দ্যাট মিনস আর্টিকেল 9 প্রিভেন্টস ডুয়াল সিটিজেনশিপ, ঠিক আছে। আচ্ছা, আর সিএ 1955-এও কী আছে, ডুয়াল সিটিজেনশিপের কোনো কনসেপ্ট নেই 1955। এখানেও কি বলা হচ্ছে, যদি কেউ অন্য সিটিজেনশিপ নেয়, অন্য কান্ট্রির সিটিজেনশিপ নেয় ভলেন্টারিলি, এটা ধরে নেওয়া হবে যে তার ইন্ডিয়ান সিটিজেনশিপ স্টপড হয়ে গেছে, ঠিক আছে, ফরফিট হয়ে গেছে। নট টু অ্যাপ্লাই ডিউরিং ওয়ার, হ্যাঁ এটাও কিন্তু ওয়ার টাইমে অ্যাপ্লাই হবে না, ঠিক আছে, বা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া আদারওয়াইজ যদি কোনো ডিক্লারেশন না দেয়, তাহলে ডিউরিং ওয়ার এই রুল অ্যাপ্লাই হবে না। ডেপ্রিভেশন কী করে হতে পারে? ডেপ্রিভেশন অ্যাপ্লাইজ ফর ন্যাচুরালাইজ অ্যান্ড রেজিস্টার্ড সিটিজেন, ঠিক আছে। যারা বাই বার্থ হয়েছে তাদের ক্ষেত্রে এটা অ্যাপ্লাই হয় না। ডেপ্রিভেশনে কী হতে পারে, কী ওয়েতে হতে পারে? ধরুন রেজিস্ট্রেশন অ্যান্ড ন্যাচুরালাইজেশন ইজ বাই ফ্রড করে কেউ করেছে, তাহলে সেক্ষেত্রে ক্যান্সেল হয়ে যেতে পারে। ডিসলয়ালটি টু কনস্টিটিউশন, কেউ যদি কনস্টিটিউশনের প্রতি ডিসলয়ালটি থাকে তাহলেও ডিপ্রাইভড হয়ে যেতে পারে। এঙ্গেজড ইন ট্রেড অ্যান্ড কমিউনিকেশন উইথ এনিমি ডিউরিং ওয়ার, কোনো এনিমি, ধরুন ইন্ডিয়া অ্যান্ড পাকিস্তানের ওয়ার হচ্ছে এবং কেউ যদি পাকিস্তানের সাথে কমিউনিকেশন বা ট্রেডে ইনভলভ হয়েছে, তা গভর্নমেন্ট যদি চায় তাহলে তার সিটিজেনশিপ তাকে ডিপ্রাইভ করতে পারে। অ্যাপ্লাইজ অনলি টু ন্যাচুরালাইজ অ্যান্ড রেজিস্টার্ড, এটা মনে রাখবেন, ঠিক আছে। অ্যান্ড সার্টেন ক্যাটেগরিজ বাই বার্থ এখানে কিন্তু এক্সক্লুডেড, মানে কোনো কেউ যদি বাই বার্থ ইন্ডিয়ান সিটিজেন হয় তার সিটিজেনশিপ কোনোভাবেই যেতে পারে না, ঠিক আছে। উইদিন 5 years অফ রেজিস্ট্রেশন, ধরুন রেজিস্ট্রেশন বা ন্যাচুরালাইজেশনে 5 বছরের মধ্যেই কেউ ইমপ্রিজন্ড হয়ে গেল, কত বছরের? মোর দ্যান 2 years যদি তার ইমপ্রিজনমেন্ট হয়, তাহলে তার ইন্ডিয়ান সিটিজেনশিপ ডিপ্রাইভ হতে হবে। আর এটা মনে রাখবেন যে এটা শুধু যে ইন্ডিয়ান লতে বা ইন্ডিয়াতেই তাকে অ্যারেস্ট করতে হবে বা ইমপ্রিজন হতে হবে তা না, ইন অ্যানি কান্ট্রি, ঠিক আছে, ইন অ্যানি কান্ট্রি, এটাকে আমি হাইলাইট করে বলছি। ইন অ্যানি কান্ট্রি ইফ হি অর শি ইজ ইমপ্রিজন ফর মোর দ্যান 2 years within 5 years of registration or naturalization, then their citizenship can be deprived of the Indian citizenship. অর্ডিনারি রেজিডেন্ট আউট অফ ইন্ডিয়া, ঠিক আছে, ফর কন্টিনিউয়াস 7 years, কন্টিনিউয়াস 7 yearsের জন্য যদি সে ইন্ডিয়ার বাইরের অন্য একটা কান্ট্রির অর্ডিনারি রেজিডেন্ট হয় বা ইন্ডিয়াতে অর্ডিনারি রেজিডেন্ট না হয়, তাহলে তার সিটিজেনশিপ লস হতে পারে, ঠিক আছে। সো দিজ আর দি 3 ways অফ লুজিং সিটিজেনশিপ। আচ্ছা, 1985-এ কিছু চেঞ্জেস হয়েছিল ডিউ টু দি ইম্প্যাক্ট অফ আসাম অ্যাকর্ড, ঠিক আছে। সেই চেঞ্জেসগুলো কি? পার্সন অফ ইন্ডিয়ান অরিজিন হু কেম বিফোর 1st January 1966 টু আসাম ফ্রম বাংলাদেশ থেকে যারা আসামে 1966 1st January আগে এসেছিল এবং আসামের অর্ডিনারি রেজিডেন্ট ছিল সিন্স 1st January 1996, তাদেরকে কী হবে, অটোমেটিক্যালি ইন্ডিয়ান সিটিজেনশিপ দিয়ে দেওয়া হয়েছিল, ঠিক আছে। নেক্সট ছিল কারা? হু কেম টু আসাম ফ্রম বাংলাদেশ বিটুইন 1st January 1996 বাট বিফোর 25th March 1971। এই টাইম পিরিয়ডের মধ্যে যারা এসেছিলো তাদেরকে কী করা হয়েছিল, অ্যাজ আ ফরেনার আইডেন্টিফাই করা হয়েছিল। দেন তাদেরকে বলা হয়েছিল দে শুড রেজিস্টার উইথ ইন্ডিয়ান অথরিটিস, তারা রেজিস্টার করেছিল। তারপরে দে ওয়ার ডিমড সিটিজেন অফ ইন্ডিয়া আফটার এক্সপায়ারি অফ 10 years, ঠিক আছে। 10 বছর পর তাদেরকে অটোমেটিক্যালি ইন্ডিয়ান সিটিজেনশিপ দিয়ে দেওয়া হয়েছিল। এইবার এখানে একটা জিনিস আছে যে তাদেরকে ইন্ডিয়ান সিটিজেনশিপ দিয়ে দেওয়া হয়েছিল, কিন্তু শুধু এই যে 10 years পিরিয়ডের পরে 10 yearsের মধ্যে শুধু একটা জিনিস বাদ দেওয়া হয়েছিল, দে হ্যাড অল দি রাইটস এক্সেপ্ট রাইট টু ভোট, ভোটিং বাদে সমস্ত রাইট তাদের কাছে ছিল, ওকে। সো একটাই ক্লজ ছিল যে ডিউরিং দিস 10 year দে উইল নট গেট দি রাইট টু ভোট এক্সেপ্ট দ্যাট অল আদার ফান্ডামেন্টাল রাইটস ওয়ার গিভেন টু দেম, ঠিক আছে। সমস্ত ফান্ডামেন্টাল রাইটস তাদের জন্য অ্যাপ্লিকেবল ছিল, অন্য যত লিগাল রাইটস ছিল সব অ্যাপ্লিকেবল ছিল, অনলি রাইট টু ভোট ওয়াজ নট গিভেন। এবার এটার আপনারা জানেন পলিটিক্যাল রিজনস কী ছিল। অনেক যখন 1971-এর আগে যখন পাকিস্তান বাংলাদেশিদের ওপরে খুব টর্চার করছিল, সেই সময় কী হয়েছিল, প্রচুর ইললিগাল মাইগ্রেন্টসদের ফ্লাক্স হয়েছিল, ঠিক আছে, রেফিউজি ফ্লাক্স, আর তারা মোস্টলি ওয়েস্ট বেঙ্গল, আসাম এই এরিয়াগুলোতেই এসেছিলো, ঠিক আছে। তা এর ফলে কী হয়েছে,
আসামের একটা ডেমোগ্রাফিক চেঞ্জের দিকে যাচ্ছিল। তো ওই জন্য তখন যে স্টুডেন্ট ইউনিয়ন ওরা যা আপনারা জানেন, হিস্ট্রি জানেন এর, যে তারা প্রোটেস্ট করেছিল এবং তখন কি হয়, তখনকার প্রাইম মিনিস্টার অ্যান্ড মানে ইন্ডিয়ান গভর্নমেন্ট অ্যান্ড ওই স্টুডেন্ট ইউনিয়ন তাদের মধ্যে একটা অ্যাগ্রিমেন্ট হয়, সেটাকে আমরা আসাম অ্যাকর্ড বলি। আসাম অ্যাকর্ডে এই চেঞ্জেসগুলো আনা হয়েছিল টু সেফগার্ড, যে এরকম না হয়ে যায় যে তারা ডেমোগ্রাফি চেঞ্জ ইমব্যালেন্স হয়ে গেলো এবং ওদের দিকে ফেভারেবল হয়ে গেলো, ঠিক আছে। আচ্ছা, এবং এটাই কিন্তু রুট কজ আসামে এনআরসি হওয়া আন্ডার সুপারভিশন অফ সুপ্রিম কোর্ট, ঠিক আছে, এই আসাম অ্যাকর্ডে। তো গোটা ইন্ডিয়ার সঙ্গে ওদের যে এনআরসি নিয়ে যে পলিটিক্সটা সেটা আলাদা। এটার ওপরে যদি দরকার পড়ে আমি একটা সেপারেট ভিডিও করবো এনআরসির হিস্ট্রিটা নিয়ে, কারণ এটা নিয়ে অনেক মিসকনসেপশন আছে লোকের মধ্যে, যেটা আমার মনে হয় অন্তত ক্লিয়ার হওয়া উচিত। অ্যান্ড আপনারা পড়ছেন গভর্নমেন্ট সার্ভিসে আসার জন্য, গভর্নমেন্টের বিভিন্ন পোস্ট হোল্ড করবেন, আপনাদের মধ্যে তো ক্ল্যারিটি থাকা অবশ্যই দরকার। ওকে, নাও লেট আস ডিসকাস সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2019। ওকে, আচ্ছা, 2019-এ সিম্পলি কী করো, সিটিজেনশিপ অ্যাক্ট 1955 যেটা আগে লাগু ছিল সেটাই এখন লাগু আছে। ইনফ্যাক্ট এটা নিয়েও প্রচুর লোকে মিসকনসেপশন ছড়িয়েছিল যে ওইটা চলে যাচ্ছে, এটা একটা নতুন বোধহয় অদ্ভুত কিছু একটা আনা হচ্ছে, কিছু লোকের সিটিজেনশিপ নিয়ে নেওয়া হবে, এরকম টাইপের নয়। এটা জাস্ট পুরনো সিটিজেনশিপ অ্যাক্টের মধ্যে অ্যামেন্ডমেন্ট করা হলো এবং এখানে কিছু এক্সেপশন দেওয়া হয়েছে মেইনলি 6টা রিলিজনের জন্য। কোন কোন? হিন্দু, শিখ, বুদ্ধিস্ট, জৈন, পার্সি, ক্রিশ্চিয়ান, ঠিক আছে। কোন 3টে কান্ট্রি থেকে? আফগানিস্তান, বাংলাদেশ, পাকিস্তান। এবিপি মনে রাখবেন, শর্টে মনে রাখার জন্য সুবিধা, ঠিক আছে। এবিপি, আফগানিস্তান, বাংলাদেশ, পাকিস্তান, এই 3টে কান্ট্রির যারা মাইনরিটিস রয়েছে, ঠিক আছে, রিলিজিয়াসলি প্রসিকিউটেড মাইনরিটিস রয়েছে, তাদের কে বলা হয়েছিল যে তাদের যে ন্যাচুরালাইজেশনের থ্রু যে তারা সিটিজেনশিপটা পাচ্ছে, সেটা 11 ইয়ার্সের জায়গায় সেটাকে কমিয়ে করা হয়েছে 5 ইয়ার্স, ঠিক আছে। সো 12 কনসিকিউটিভ মান্থস বিফোর অ্যাপ্লিকেশনের আগে 12 মাস প্লাস 5 ইয়ার্স আউট অফ দি 14 ইয়ার্স প্রিসিডিং, ঠিক আছে। তাহলে 11 জায়গায় 5 বছর থাকলেই হবে। আর এটার জন্য একটা কাট অফ ডেট ঠিক করা ছিল 31 ডিসেম্বর 2014। আচ্ছা, আর একটা কি চেঞ্জ করা হয়েছিল, যে ডেফিনেশন অফ ইললিগাল মাইগ্রেন্টস, ওর মধ্যে একটা এক্সেপশন করে এদেরকে ছাড় দেওয়া হয়েছিল। এদেরকে বলতে এই রিলিজিয়াসলি প্রসিকিউটেড মাইনরিটিস, এই 6টা মাইনরিটি, এই 6টা রিলিজিয়াস গ্রুপদেরকে এক্সেপশন দেওয়া হয়েছিল। কোন 3টে কান্ট্রি? অন্য যে কোনো জায়গা থেকে আসলে হবে না, এই 3টে কান্ট্রি থেকে আসতে হবে, আফগানিস্তান, বাংলাদেশ অ্যান্ড পাকিস্তান। অ্যান্ড দ্য রিজন ফর টেকিং রেফিউজ অর মাইগ্রেশন শুড বি রিলিজিয়াস প্রসিকিউশন। আচ্ছা, আরেকটা এদেরকে কী কী এক্সামশন দেওয়া হয়েছিল? এক্সামশন ফ্রম ফরেনার্স অ্যাক্ট 1946, পাসপোর্ট এন্ট্রি টু ইন্ডিয়া অ্যাক্ট 1920, ঠিক আছে। দে উইল বি ডিমড টু বি ইন্ডিয়ান সিটিজেন ফ্রম দ্য ডেট অফ এন্ট্রি। ধরুন কেউ এলো দিয়ে সে সিটিজেনশিপ হয়তো পেলো 2020-তে, কিন্তু সে ধরেন ঢুকেছিল হচ্ছে সাপোজ 2013-এ, তাহলে যতই সে 2021-এ সিটিজেনশিপ পাক, তাকে ইন্ডিয়ান সিটিজেনশিপ ধরা হবে ফ্রম দি ডেট অফ এন্ট্রি, ঠিক আছে। ডিম টু বি ইন্ডিয়ান সিটিজেন ফ্রম দি ডেট অফ এন্ট্রি অন অ্যাকোয়ারিং অফ সিটিজেনশিপ। অ্যান্ড যখনই সে সিটিজেনশিপ পেয়ে যাবে, তার এগেনস্টে যদি কোনো কোর্টে, যে কোনো রকম কোর্ট বা ট্রিবিউনালে যদি সিটিজেনশিপের রিগার্ডিং কোনো কেস চলে, দ্যাট উইল বি কোয়াশড, ঠিক আছে। অল প্রসিডিংস রিগার্ডিং সিটিজেনশিপ শ্যাল বি স্টপড। ওকে, আচ্ছা, এখানে এবার ধরেন কিছু কিছু স্টেটস রয়েছে, যেমন আমাদের নর্থ ইস্টের স্টেটগুলো রয়েছে, ওখানে একটা ডেমোগ্রাফিক চেঞ্জ বা এগুলোর একটা ভয় ছিল। তো সেই ক্ষেত্রে গভর্নমেন্ট ওখানেও একটা সেফগার্ড রেখেছে। সেফগার্ডটা কি? শ্যাল নট অ্যাপ্লাই টু শিডিউল এরিয়াজ অফ আসাম, মেঘালয়, মিজোরাম অ্যান্ড ত্রিপুরা, ঠিক আছে। 6 শিডিউল স্টেটস, এই 4টে স্টেটে এটা অ্যাপ্লাই হবে না। আর যে যে স্টেটে ইনার লাইন পারমিট আছে, ফর এক্সাম্পল অরুণাচল প্রদেশ, মিজোরাম, মণিপুর, নাগাল্যান্ড, যেখানে ইনার লাইন পারমিট আছে, ইনার লাইন পারমিট কি এটা আমি যদি আপনারা আশা করি জানেন, যদি না জেনে থাকেন তাহলে আমাকে কমেন্ট সেকশানে জানাবেন। যদি আপনাদের মনে হয় যে এটা নিয়ে আমাকে একটু ডিটেলে বলতে হবে, তাহলে আমি এটার জন্য আলাদা একটা ভিডিও বানাবো। এবং 6 শিডিউল স্টেট এগুলো নিয়েও যদি দরকার প্রয়োজন মনে করেন, তাহলে কমেন্ট সেকশানে জানাবেন, তাহলে আমি আলাদা ভিডিও করব। খুব বেশি কমেন্ট না পেলে কিন্তু আমি আলাদা সেপারেট ভিডিও করব না। ওই জন্য বলছি, যদি আপনাদের ডাউট থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন, এবং যদি ক্লাস ভালোও লেগে থাকে সেক্ষেত্রেও আপনারা কমেন্ট করতে পারেন এবং আমাদের জানাতে পারেন।
আচ্ছা, এবার যখন এখন তো আমরা এই কেসটা সুপ্রিম কোর্ট হিয়ারিং করেও নিয়েছে এবং অ্যাজ ইট ইজ সিএটাকে ভ্যালিড করেছে, এবারে এর উপরে স্টে লাগায়নি, ঠিক আছে, যেটার জন্য যা চাওয়া হয়েছিল এটা স্টে লাগায়নি। তো সেই সময় তার আগে কিছু অনেক আর্গুমেন্টস আসছিলো, আমি জাস্ট ওটাকে লিস্ট আউট করে রেখেছি ফর ইয়োর বেনিফিট। দেখেন, যে কোনো ল যখন আসে না, তখন এই যে যেমন এটাকে বলা হয়েছিল ইকুয়ালিটি বিফোর ল এর ওপরে এটাকে চেঞ্জ করবে, বিকজ ওয়ান রিলিজন হ্যাজ বিন লেফট আউট, ঠিক আছে, বা কিছু পার্টিকুলার রিলিজিয়াস গ্রুপকে বলছে বা অন্যদেরকে বলছে না, ঠিক আছে। সো ইট ভায়োলেটস ইকুয়ালিটি অফ ল, there হ্যাজ বিন স্পেশাল প্রভিশন ফর সাম ক্যাটাগরি অফ পিপল, হেন্স ইট ইজ নট ইকুয়ালিটি বিফোর ল, ঠিক আছে। ইকুয়ালিটি বিফোর লটাকে না, এটা নিয়ে খুব কনফিউশন ছিল, ওই জন্য আমি এটাকে একটু ক্ল্যারিফাই করতে চাই। ধরুন, যখন ইকুয়ালিটি বিফোর ল ডিসাইড করা হয়, তখন অনেক রকম, তখন ইকুয়ালিটি বিফোর ল, আমি আগেও একটা লেকচারে বলেছি, ইকুয়ালিটি ইজ নট ইউনিফর্মিটি, ঠিক আছে, এটা ভাবলে ভুল করা হবে। ইকুয়ালিটি ইজ নট ইউনিফর্মিটি। ইকুয়ালিটি বিফোর ল মানে হচ্ছে ল সবাইকে ইকুয়াল ট্রিট করবে, বাট ইফ দের ইজ আ ক্লাস ডিফারেন্স, ঠিক আছে, দেন ডিফারেন্ট পিপল ক্যান বি ট্রিটেড ডিফারেন্টলি, ঠিক আছে। ইকুয়ালিটি মানে এই নয় যে আমি আলাদা আলাদা করে আলাদা করতেই পারবো না, আলাদা করতে পারবো, কিন্তু যে গ্রুপ আমি বানালাম আলাদা করে, সেই গ্রুপের মধ্যেও যেন ইকুয়ালিটি থাকে। ফর এক্সাম্পল, আমি একটা ক্রুড এক্সাম্পল নিয়েছি, এটা এক্স্যাক্টলি সেম নয়। ধরুন, একটা ক্লাস 7-এর স্টুডেন্ট আছে, একটা ক্লাস 8-এর স্টুডেন্ট আছে, এরকম হতে পারে না যে আমি দুজনকেই ইকুয়ালভাবে একই লেভেলে গিয়ে ট্রিট করতে পারবো, ঠিক আছে, কারণ এটা সম্ভবই না, ঠিক আছে। তো কিন্তু আমি যদি 7-এর স্টুডেন্টদের মধ্যেই আবার এ বি সি আছে, এদেরকে আলাদা আলাদা ট্রিট করি, দ্যাট ইজ ভায়োলেশন অফ ইকুয়ালিটি। কিন্তু আমি ক্লাস 7 আর ক্লাস 8কে আলাদা করে ট্রিট করলে দ্যাট ইজ নট ভায়োলেশন অফ ইকুয়ালিটি। তাহলে কী কী প্রিন্সিপাল আছে এটার? প্রিন্সিপাল হচ্ছে, প্রথম কথা, দের শুড বি এ রিজনেবল ক্লাসিফিকেশন, ঠিক আছে। ইফ দ্য ক্লাসিফিকেশন ইজ রিজনেবল, দেন আর্টিকেল 14কে চ্যালেঞ্জ করা যায় না, মানে আর্টিকেল 14-এর জন্য ওই যে অ্যামেন্ডমেন্ট বা যে ল আনা হবে সেটা চ্যালেঞ্জড হবে না, ঠিক আছে। দ্য রিজনেবল ক্লাসিফিকেশনের ক্রাইটেরিয়া কি? রিজনেবল ক্লাসিফিকেশনের ক্রাইটেরিয়া হচ্ছে দের শুড বি অ্যান ইন্টেলিজেন্ট ডিফারেন্সিয়েশন, ঠিক আছে। যে কোনো দুটো ক্লাসকে আমি যদি আলাদা করি, তাহলে তাদের মধ্যে এই যে ডিফারেন্সিয়েট করার ওয়েটা, দের শুড বি অ্যান ইন্টেলিজেবল ডিফারেন্সিয়েশন অ্যান্ড দের শুড বি অ্যান র্যাশনাল নেক্স। ওই ডিফারেন্সিয়েশনের একটা বা তার থেকে আমি ওই ল থেকে যদি আমি একটা গোল যেটা অ্যাচিভ করতে চাইছি, দের শুড বি অ্যান র্যাশনাল নেক্সাস, কোনো আরবিট্রারি কিছু নয়, ঠিক আছে। তো এই গ্রাউন্ডের ওপরে ওই জন্য আর্টিকেল 14 খুব বেশি মানে অনেকের মিডিয়া ইয়েতে চিল্লে চিল্লে বলেছে যে আর্টিকেল 14 ভায়োলেট হচ্ছে, কিন্তু আমি প্রথম দিন থেকেই আমরা ডিসকাশন করেছিলাম যে আর্টিকেল 14 এখানে অ্যাপ্লাই হয় না, বিকজ আর্টিকেল 14 ক্যান অনলি বি অ্যাপ্লাইড ওয়েন দেয়ার ইজ নো রিজনেবল ক্লাসিফিকেশন, ঠিক আছে। এটা নিয়ে আমি আর ডিটেলে যাচ্ছি না, ভিডিও লম্বা হয়ে যাবে। আর সিন্স সুপ্রিম কোর্টে এটার ইয়েও চলে গেছে, আমার মনে হয় না এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে আর এই রিগার্ডিং কিছু কোশ্চেন ডেসক্রিপটিভ বা ইয়েতে আসতে পারে। ইন এনি হাউ, ফান্ডামেন্টাল রাইট আমি ডিসকাস করবো, আর আপনাদের যদি এই রিজনেবল ক্লাসিফিকেশন এইসব জিনিস বা স্পেশাল কিছু জিনিসের রিকোয়েস্ট থাকে, যদি চান যে স্পেশাল কিছু লেকচার আসুক স্পেশাল কিছু টপিকের ওপরে ইন ডিটেল স্টাডির জন্য, তাহলে ডেফিনেটলি আমাকে কমেন্ট সেকশানে জানাবেন, ঠিক আছে। অ্যান্ড কমেন্ট সেকশনে জানাবেন। আর কিছু ছোটো জিনিস আছে, যেমন এনআরসি, এনপিআর, এগুলো আমি নেক্সট লেকচারে করব যদি আপনাদের রিকোয়েস্ট থাকে, না হলে আমি ঠিক করেছি আমি ফান্ডামেন্টাল রাইটসের চ্যাপ্টারে চলে যাব। সো ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর লিসনিং টু বিদ্যার্থী। আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, এবং যদি আপনাদের মনে হয় যে আমরা কোয়ালিটি কন্টেন্ট দিচ্ছি, আপনাদের কম্পিটিটিভ এক্সামে হেল্প হচ্ছে, তাহলে আপনাদের বন্ধুদের মধ্যেও শেয়ার করুন, যাতে আমাদের চ্যানেলের গ্রোথটা হোক। যতজনের কাছে পৌঁছাতে পারবে তত আমাদের সাকসেস পাবো, আর আমাদের গোল এডুকেশন ফর অল উইল বি ফুলফিল। থ্যাংক ইউ।